হ্যালো পিপল, আমি শালিনী অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমরা যাচ্ছি হচ্ছে রামেশ্বরম ধাম, যেটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল। তো আমি সমস্ত ডিটেলস দেবো। আর অলরেডি রেডি হয়ে গেছি, দুপুর 2টো বাজে, 4টের সময় আমাদের হাওড়া থেকে ট্রেন, আর আমরা উবার কিন্তু বুক করে ফেলেছি। খুব এক্সাইটেড যাওয়ার জন্য, তো চলো লেটস গো। আমি এই ভিডিওতে পুরো ডিটেলস দিয়ে দেব, লাস্ট অবধি দেখবেন যে কীভাবে কী উপায়ে আপনারা পুরো রামেশ্বরম পৌঁছতে পারেন। তো প্রতিবারের মতো ডলু এইবারও আমার ট্রাভেল পার্টনার। আমরা দুজন মিলেই বেশ কিছুদিন ধরে, মানে 2 মাস আগে থেকেই আমরা কিন্তু সব প্ল্যানিং প্লটিং করে নিয়েছিলাম। রামেশ্বরম আপনারা ডাইরেক্ট কোনো ট্রেন পাবেন না, বা ফ্লাইটে গেলেও কিন্তু ডিরেক্ট কোনো ফ্লাইট পাবেন না, বিকজ রামেশ্বরম ইজ অ্যান আইল্যান্ড। তো যথারীতি আপনাদের ভায়া মাদুরাই বা চেন্নাই হয়ে যেতে হবে, সেটা ফ্লাইটে হোক বা ট্রেনে। তো কথা বলতে বলতে দেখুন সূর্যি মামা প্রায় ডুববে ডুববে করছে, আর 3:30 বাজে ওই ঘড়ির কাঁটায়। তো আমরা কিন্তু হাওড়া স্টেশন পৌঁছে গেছি। উবের ড্রাইভারটা খুবই ভালো ছিল। আমরা বললাম আমাদের কিন্তু 22 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়াবে। তো উনি আমাদের কিন্তু হাওড়া স্টেশনে যে নিউ কমপ্লেক্স আছে ওটার একেবারে সামনে দাঁড় করিয়ে দিলেন। আমাদের হাতে টাইম খুব কম ছিল, 3:30-এর মধ্যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের বোর্ডে দেখছি অলরেডি ট্রেনের নাম কিন্তু দিয়ে দিয়েছে। সেই মতো আমরা কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ, 22 নম্বর প্ল্যাটফর্মেই আমাদের ট্রেনটা দিতে চলেছে। আমরা সেই মতো লাগেজগুলোকে ঠেলা দিতে দিতে নিয়ে গেলাম 22 নম্বর প্ল্যাটফর্মে। ডলু আর আমি মিলে 4খানা লাগেজ নিয়ে নাজেহাল অবস্থা, কিন্তু তাতে কি, মনের মধ্যে যে বিশাল আনন্দ। ও বাবা, দেখি কয়েকটা পাখি যাচ্ছে অনেকগুলো লাগেজের সাথে। বুঝলাম না এরাও কি আমাদের সাথে ট্রেনে যেতে চলেছে, না অন্য কোনো ব্যাপার আছে। যাই হোক, প্ল্যাটফর্মে বা হাওড়া স্টেশনে গেলে বোঝা যায় যে কত মানুষ কত গন্তব্যে যাওয়ার জন্য, কত দূর দূর যাওয়ার জন্য অপেক্ষারত। দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 12665 কন্যাকুমারী SF এক্সপ্রেস। আমাদের বগি ছিল হচ্ছে, কোচ নাম্বার ছিল S6, যা ছিল একেবারে প্যান্ট্রি কারের পরে। আমি ট্রেনটা দেখিয়ে দিচ্ছি পরে একটু। আর মোটামুটি সব কিছু হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। দেখতে দেখতে 4:02 বাজে। 4টের সময় ট্রেনটা ছাড়ার কথা ছিল, কিন্তু হাওড়া স্টেশন থেকে 4:02 ছেড়েছে। তো আমার মনে হয় ঠিকঠাকই ছেড়েছিল ট্রেনটা। আর ট্রেনটা খুবই ভালো, সপ্তাহে 1 দিন মাত্র হাওড়া থেকে মাদুরাই যাওয়ার জন্য এটি যায়। চেন্নাই থেকে কী ট্রেন আছে, হাওড়া থেকে চেন্নাই অবধি কী ট্রেন আছে সেগুলো আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো। আর এখানে দেখুন আমরা স্লিপার কোচে জার্নি করছিলাম। ঠান্ডার মধ্যে আমরা আর এসি বুক করিনি। প্রথম দিকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং যে যা সিটেই ছিল আমরা পেয়েছিলাম সাইড আপার আর একটা মিডল বার্থ। তো কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে অজস্র লোকের ভিড় বাড়ছিল। তারপরে মনে হচ্ছিল কেন স্লিপার বুক করলাম। তাই সাউথের দিকে যেতে গেলে না আপনারা চেষ্টা করবেন একটু বেশি টাকা খরচা করে থার্ড এসিতে যাওয়ার জন্য। কেমন কি রেঞ্জ আছে, প্রাইস আছে, আমি সেগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো দেখতে দেখতে বিকেল কিন্তু ঘনিয়ে আসছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। খড়গপুর ঢুকতে ঢুকতে আমাদের ট্রেন 5:30 বাজাবে, সেটা আমরা জানতাম। তো আস্তে আস্তে কিন্তু খিদে পাচ্ছিল। তারপরে আমরা ট্রেনে IRCTC থেকে, যেহেতু ট্রেনে প্যান্ট্রি কার অ্যাভেলেবেল আছে, তাই সবসময় খাওয়ার কোনো প্রবলেম হবে না। খাওয়ার কোয়ালিটি কেমন সেটা নিয়ে আমি পরে আসছি। যেমন এই চাটা আমরা নিয়েছিলাম বিকেলে, কিন্তু প্রচণ্ড বাজে ছিল খেতে, আমরা সেটা কমপ্লেনও করেছিলাম। ধীরে ধীরে একটুখানি জানলার ধারে সিট পেয়েছি, তো তাই জন্য বসে গেছিলাম। ট্রেনটা চলছিল আমাদের 127, 126, 128 km/h এইরকম গতিবেগে। তো যথেষ্ট ছিল, এবং ট্রেনটা কিন্তু টাইমের আগেই প্রায় চলছিল। রাতের অন্ধকার নেমে পড়েছে, তার সাথে সাথে প্রচণ্ড ঠান্ডাও। তো এখানে দেখা যাচ্ছে যে খড়গপুর ঢুকতে এখনো আরো কিছু টাইম বাকি আছে। মোটামুটি খড়গপুরের আগে স্টেশন চাঁদপুরে আমরা ঢুকছি। 5:35 টাইম ছিল খড়গপুরে। যদি ঠিকঠাক এখন চলে এরকম টাইপের, তাহলে মোটামুটি 10 মিনিট লেটে খড়গপুরে ঢুকবো, যেটা মোর দ্যান এনাফ। অনেকটাই টেনে দিয়েছে, ভালো, এটা ভালোই চলছে। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই আছে, যেটুকু লাগছে এখনো অব্দি।
যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কিছুক্ষণ বাদে আর থাকবে না, আমরা খড়গপুর ঢুকে যাচ্ছি অলরেডি। বাট তবুও আমি আমার ভিডিওতে ওয়াশরুম দেখাতে পারছি না, সো সরি। পরিষ্কার আছে মোটামুটি, নো ডাউট। তারপরে সন্ধেবেলা আমরা একটু পেট পুজো করে নিলাম। যথারীতি এগুলো আপনারা প্যান্ট্রি কারে অ্যাভেলেবেল তো পাবেন না, আমরা কিনে নিয়েই ট্রেনে উঠেছিলাম। খাবার দাবার একটু স্টকে রাখবেন, আমি বলবো সবসময় শুকনো খাবার হোক বা বাড়ি থেকে করে আনা খাবার, এর থেকে বেটার কিছু আর হতে পারে না। ট্রেন 7টার সময়, সন্ধ্যে 7টার সময় আমাদের বালেশ্বরে ঢোকানোর কথা ছিল। যথারীতি টাইমের মধ্যেই কিন্তু আমাদের ট্রেনটা বালেশ্বর প্ল্যাটফর্মে কিন্তু ঢুকে যাচ্ছে। বলে দিই যে ট্রেন কিন্তু সোমবার ছাড়ছে 4টের সময়, বিকেল 4টের সময় হাওড়া থেকে, এবং বুধবার পৌঁছচ্ছে মাদুরাইতে। আমি এটা খুলে দেখাচ্ছি এখানে কি আছে। স্যালাডটা হচ্ছে এটা, এটা ধর তো, এটা খুবই অর্ধেক কাট তাহলেই হবে। দেখো লাল লাল ঝাল ঝাল, এটা আমাদের কালকের খাবারও আছে। আর আজকের খাবার আছে এই যে রুটি। মামা ভালো করে প্যাকিং করে দিয়েছে, পুরো দোকানের মতো। এটার মধ্যে আমাদের কালকের আলু ভাজা আছে, কারণ কালকের ভাতও আছে, যদি থাকে ভাত ঠিক, তো আমরা কালকে জল ঢেলে আলু ভাজা দিয়ে খাবো। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো আছেই। এখন রুটি আর চিকেন কষা খাবো, সাথে স্যালাড। ট্রেনের মধ্যে খাওয়া আর ঘুম দুটোই খুবই কিন্তু দুর্বিষহ। যাওয়ার সময় যদিও বা মনে অনেক এক্সাইটমেন্ট থাকে আর সব খারাপই ভালো লাগতে থাকে, ফেরার সময়টা এগুলোই 10 গুণ কঠিন হয়ে দাঁড়ায়। আর বাড়ির খাবার যতক্ষণ আমাদের সাথে ছিল ততক্ষণ আমাদের পেটটা তৃপ্তি হচ্ছিল, তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল আমাদের স্ট্রাগল। খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম নিজের সিটে, আর চারিদিক থেকে প্রচুর নাক ডাকার আওয়াজ আসছিল। ভাবছিলাম যে কি করে ঘুমোবো, বা টায়ার্ড থাকার কারণে ঘুমটা কিন্তু চলে এসেছিলো, তো ঘুম দিয়ে দিলাম। আর তারপরের দিন হয়ে গেল সকাল। মঙ্গলবার সকালবেলাও কিন্তু আমরা এই আইআরসিটিসি থেকে চাই নিয়েছিলাম, চা দিয়ে বিস্কিট দিয়ে সকালে টিফিনটা করব বলে। কি আর খাবো, আর কিছু অপশান পাচ্ছিলাম না, কিন্তু এই চাটাও ছিল খুবই বাজে। ধীরে ধীরে দেখুন গোদাবরী নদী পেরিয়ে যাচ্ছি, মানে আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকছি উড়িষ্যা পেরিয়ে। ওয়েস্ট বেঙ্গল, তারপরে উড়িষ্যা, তারপরে অন্ধ্রপ্রদেশ পেরিয়ে ট্রেনটি তামিলনাড়ুতে ঢুকবে। আমাদের অবস্থা ততক্ষণে অনেকটা খারাপ হয়ে গেছে, তারপরেও আমরা মনটাকে শক্তি জাগাচ্ছি, কারণ এখনও আরও 1.5 দিন মতো ট্রেনে আমাদের কাটাতে হবে। যেই অন্ধ্রপ্রদেশে ঢুকছি তখনই কিন্তু পাহাড়, সারি সারি পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। এই পাহাড়গুলো বরফে ঢাকা না হলেও সবুজে ঘেরা পাহাড়গুলোও কিন্তু চমৎকার লাগছিল। আমরা চলে এলাম বিজয়ওয়াড়া স্টেশন। বিজয়ওয়াড়া স্টেশন 12টা 35-এ ঢোকানোর কথা ছিল, দুপুর 12টা 35-এ, কিন্তু টাইমের আগেই ঢুকে গেলাম। আমরা স্কোপ পেয়েছি একটু স্টেশনে নামার, প্ল্যাটফর্মে নামার আর কি, কারণ এখানে অনেকক্ষণ দাঁড়াবে আর টাইমের অনেক আগে পৌঁছে গেছে। তোর ঘড়ি আছে তো, ফোনটা দেখা কটা বাজে, 12টা 20 বাজে, আর ঢোকার কথা হচ্ছে 12টা 35-এ। সো এই যে 12টা 20 বাজছে। সো ডলু, কতটা বোরিং ফিল করছিস? এখনো অনেকটা টাইম কাটাতে হবে, এরপরে আমরা ট্রেনে উঠে লাঞ্চটা আমাদের করে নেব। বেশি দেরি করব না, কারণ আগের দিনের ভাত আনা তো। कितना करके ये सब कुछ? ये वाला कितना करके? ये वाला 40 का, ये वाला 50 का। इसमें चॉकलेट या फिर বাটার স্কচ? বাটার স্কচ নিচ্ছি, এটা 40 টাকা। একই যখন একটু সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম, একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। দেখতে দেখতে দুপুরের খাওয়ার টাইম হয়ে গেল, এবং ঘড়ির কাঁটায় যখন বাজে 1:16, তখন আমরা খেতে বসে পড়লাম। ভেবেছিলাম জল ঢেলে ভাতটা খাবো, কিন্তু ভাতটা এত ভালো ছিল যে আমাদের জল ঢালার প্রয়োজন পড়েনি। ঘর থেকে আনা আগের দিনের করা আলু ভাজা আর বাসি চিকেন,
যার টেস্ট একেবারে অনবদ্য। ডলু কেটে রেখেছিল, শসা আর পেঁয়াজ, আর ছিল কাঁচা লঙ্কা। আর এই পেয়ে আমি খুবই খুশি। তারপরে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা কিন্তু আমরা আবার সেই বাড়ি থেকে আনা আমাদের গাছের কমলা লেবু এবং বাজার থেকে কেনা এই শাক আলু এগুলো কাটাকুটি করে খেতে শুরু করে দিলাম। আর বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে আমরা কখন পৌঁছবো। আস্তে আস্তে কিন্তু বিকেল পেরিয়ে যাচ্ছে। নিজেদেরকে ব্যস্ত রাখতে গল্প করা আর ফোন ঘাঁটা ছাড়াও খাওয়া দাওয়া মানে মুখ নাড়ানোটা কিন্তু ম্যান্ডেটরি, নইলেই কিন্তু একটু একটু ঘুম পেয়ে যাচ্ছিলো আর বোরিং লাগছিল। না না, ঘুমোতে দেওয়া যাবে না, নিজেদেরকে জাগিয়ে রাখতে হবে যতটা সম্ভব। তাই সন্ধেবেলা বসে পড়লাম লুডো নিয়ে, দুজন মিলেই খেলছিলাম, কী আর করবো। ট্রেনটা টাইমের থেকে আগে চলাতে এরকম নাম না জানি অনেক স্টেশনে কিন্তু দাঁড়িয়ে পড়ছিল, সিগন্যাল পাচ্ছিল না, যার জন্য অনেকে স্টেশনে নেমে একটু পাইচারি করে নিচ্ছিল। একটানা বসে থাকতে কারই বা ভালো লাগবে। দেখতে দেখতে চলে এলাম 8:35 চেন্নাই এগমোর স্টেশনে। চেন্নাই এগমোর প্ল্যাটফর্মটা যথারীতি অনেক বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নো ডাউট। কিন্তু আমরা এখানে ভাবছিলাম রাতের খাবারটা একটু নিয়ে নিই, কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি রাতের খাবারের মতো। সেই একই প্যান্ট্রিকারের খাবারের মতোই দেখতে, সবজি ভাত এবং বিরিয়ানি। তাই আমরা স্টেশন থেকেই নিইনি, আমরা প্যান্ট্রিকার থেকেই অর্ডার করেছিলাম। 130 টাকা নিয়েছিল, 2 রকমের সবজি, ডাল আর ভাত দিয়েছিল। ভাতটা দেখেই বুঝতে পারছেন যে একটু জল জলাই ছিল, এক্সট্রা ভাত দিয়েছিল এবং সেটাও একই রকম। কষ্ট করে দুজনে মিলে খেলাম আর কি। ভাগ্যিস আমরা বাড়ি থেকে খাবার এনেছিলাম। তারপরে আমরা আবার ঘুম দিলাম, আর পুরোপুরি ঘুম না ভাঙতেই, মানে ঘুম তো পূরণ হয়নি, সারা রাত এক্সাইটমেন্টে কেটেছে যে কখন মাদুরাই আসবে। দেখতে দেখতে মাদুরাই জাংশন ঢুকে গেলাম। তখন বাজে ভোর 4টে, 4:30 নামানোর কথা, বুধবার 4:30, কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছিল কিন্তু 4:10 মধ্যে। ট্রেনটা টাইমের অনেক আগে আমাদের নামিয়ে দিয়েছিল এবং তার জন্য আমাদের খুবই হেল্প হয়েছে। সেই 1 নম্বরে নামিয়েছে এবং 3 নম্বরে যেতে হবে আমাদের টিকিট কাটার জন্য। তো আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, দেখুন এই বাইরেই অটো স্ট্যান্ড আছে, যেটা আপনারা ভোরবেলা থেকেই পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধে নেই, সারা রাত অ্যাভেলেবেল থাকে। এখান থেকে আপনারা যদি মাদুরাইতে স্টে করতে চান সেটাও পারেন। এই আঙ্কেলটার হেল্পে আমরা কিন্তু মাদুরাই থেকে রামেশ্বরম যাওয়ার যে প্যাসেঞ্জার ট্রেন, সেটা টিকিট কেটে নিলাম, 40 টাকা পার হেড পড়লো। তারপরে এখানে এই ওয়েটিং রুমটা খুবই ভালো ছিল, খুবই স্পেসিয়াস, আর ফ্রি অফ কস্টে কিন্তু আমরা ওখানে 1 ঘন্টা টাইম ইজিলি কাটিয়ে ফেললাম। তারপরে আমাদের ট্রেন ছিল 6:50 মাদুরাই থেকে এই প্যাসেঞ্জার ট্রেনটা। এই প্যাসেঞ্জার ট্রেনে কিন্তু আমরা উঠে পড়লাম রামেশ্বরম যাওয়ার উদ্দেশ্যে। 6:50 ট্রেনটা আমাদের নামানোর কথা ছিল 10টায়, কিন্তু তার আগেই আমাদের কিন্তু রামেশ্বরম নামিয়ে দিয়েছিল। প্যাসেঞ্জার ট্রেন হলেও এর মধ্যে ওয়াশরুম অ্যাভেলেবেল ছিল, আর সিটগুলি ছিল প্রচণ্ড আরামদায়ক আর পরিষ্কার পরিচ্ছন্ন। হর হর মহাদেবের নাম করতে করতে মাদুরাই স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। আর সামনের বাচ্চাটি সারা ট্রেনে আমাদের এন্টারটেন করেছে ভালো মতো, পুচকু বেবি। তো আমরা কিন্তু মাদুরাই প্ল্যাটফর্ম ছেড়ে রামেশ্বরমের উদ্দেশ্যে আলটিমেটলি পৌঁছলাম। একটা কথা বলে দিই, এখানে ট্রেনটা যেহেতু প্যাসেঞ্জার ট্রেন, তাই আগে থেকে টিকিট কিন্তু আপনারা বুক করতে পারবেন না, স্টেশনে এসেই কাটতে হবে। এখানকার প্ল্যাটফর্মগুলো উন্নত মানের না হলেও সবুজে ঘেরা প্ল্যাটফর্মগুলো দেখতে এত ভালো লাগছিল, দৃশ্যগুলো খুবই সুন্দর। দেখতে দেখতে আমরা কিন্তু রামনাথাপুরমে ঢুকে পড়লাম। রামনাথাপুরমের পরেই কিন্তু আমাদের স্টেশন হচ্ছে মণ্ডপম। আগে যখন আমাদের পাম্বান ব্রিজে কাজ হচ্ছিল, পাম্বান ব্রিজটা ঠিক ছিল না আর কি, তখন কিন্তু এই মণ্ডপম স্টেশন অবধি ট্রেনগুলো যাতায়াত করতো এবং এখানেই নেমে আপনাকে রামেশ্বরম যাওয়ার জন্য আবার একটা কার বা বাস করতে হতো। কিন্তু এখন যেহেতু সেই সুবিধাটা রয়েছে, পাম্বান ব্রিজ অ্যাভেলেবেল রয়েছে, তাই সেই পাম্বান ব্রিজের ওপর থেকে এই যে ঐতিহাসিক মুহূর্ত, এই আমাদের পাম্বান ব্রিজ, যার ওদিকে সমুদ্র আর নীল জল, আর তার অজস্র জলের ছিটে আমাদের সারা শরীরে আসছিল, মনে হচ্ছিল নিকো পার্কের কোনো রাইডস বলতো। এত হাওয়া দিচ্ছিল যে মনে হচ্ছিল ফোন বুঝি হাত থেকেই পড়ে যাবে, তবুও যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। এই অনুভূতি আপনারা যতক্ষণ না নিজে থেকে রিয়েলাইজ করছেন, আমি এই ভাষায় কোনো মতেই ব্যক্ত করতে পারবো না। ট্রেনের প্রত্যেকটা প্যাসেঞ্জার নিজেদের অভিজ্ঞতাগুলোকে ভিডিও ক্যাপচার করে।
তো হ্যাঁ, আলটিমেটলি এত কিছুর পর পৌঁছলাম 10টার সময় রামেশ্বরম প্ল্যাটফর্মে। যতই যাই হয়ে যাক না কেন, সেই বিশেষ জায়গাতে যখন আপনি পাটা রাখছেন, সেই ভূমিতে যখন আপনি পদার্পণ করছেন না, সব শরীর যেন হালকা হয়ে যায়, মনে একটা আলাদাই শান্তি অনুভব হয়। সোজা পেরিয়ে প্ল্যাটফর্ম থেকে কিন্তু অটো অজস্র পেয়ে যাবেন, দেখতে থাকুন। হালকা হালকা বৃষ্টি পড়ছিল ঠিকই, কিন্তু তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। ওই যে দূরে রামেশ্বরম লেখাটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের কাছে অনেক। আমরা এখানে আসতে পেরেছি এবং রামচন্দ্র এবং মাতা সীতার স্মৃতি বিজড়িত স্থানে আমরা পদার্পণ করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক অনেক বড় কথা। এখান থেকে আমরা অটো বুক করে নিলাম, 100 টাকা নিল অটোতে। যেই অটোতেই যান না কেন, মন্দির থেকে প্রায় 5 মিনিট বা 4 মিনিট হাঁটা পথে কিন্তু আপনাদের নামিয়ে দেবে। একদম কষ্ট হবে না, মন্দির একদম সামনেই, কিন্তু যেহেতু ব্যারিকেড দেওয়া রয়েছে, পুলিশের বাধা রয়েছে, তার জন্য কিন্তু ওরা ঢুকতে পারে না। তো দেখতে থাকুন। তো হর হর মহাদেব, আমরা রামেশ্বরম অ্যাট লাস্ট পৌঁছে গেছি। 2 রাত ট্রেনে থাকার পর চোখের অবস্থা খুবই খারাপ। কই নেই, যেটা প্ল্যান ছিল সেটা অনুযায়ী আমরা এখানে পৌঁছেছি। আর আমরা হোটেলেও চেক ইন করে ফেলেছি, একদম ওয়েস্ট গেটের সামনে আমাদের হোটেল। হোটেল নিয়ে সবকিছু আমি নেক্সট ভিডিওতে দেব, তো স্টে টিউন ফর নেক্সট ভিডিও। বাট তার আগে একটা কথা বলতে চাই যে আমি বছর শুরু করেছিলাম মহাদেবের নাম নিয়ে, মানে মহাদেবের দর্শন দিয়ে, কাশী বিশ্বনাথ। আর বছরের এটা শেষ মাস, তো আমরা আবার মহাদেবের স্থানে চলে এসেছি। যদিও রামেশ্বরম 4 ধামের 1 ধাম, আবার ওদিকে 12 জ্যোতির্লিঙ্গের 1 জ্যোতির্লিঙ্গ। ভীষণ ইচ্ছে ছিল রামেশ্বরম ধাম দর্শন করার, তো দেখা যাক। এখন আমরা 22 কুণ্ড স্নান এবং অগ্নিতীর্থমে স্নান কমপ্লিট করব, দেন আমরা দর্শন করব বিকেল বেলা। তো পরের ভিডিওতে আমি দেখাবো যে হোটেলটা আমরা কোথায় নিয়েছি, হোটেলের কি নাম, সবকিছু আমি দিয়ে দেবো, কিভাবে আমি বুকিং করেছি সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো পরের ভিডিওতে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।